আগামীকাল উদযাপিত হবে আমাদের মহান বিজয় দিবস এবং এই মহান বিজয় দিবসের প্রাক্কালে কালের কণ্ঠ আয়োজন করেছে আমরা কেমন বাংলাদেশ চাই নতুন প্রত্যাশা কি সেই বিষয়ক গোলটেবিল বৈঠকের ইতিমধ্যেই আমাদের তিনজন আলোচক সেখানে আলোচনা করেছেন। সুধীবৃন্দ, আমরা জানি যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধটি আমাদের অনুষ্ঠিত হয়েছিল সেই মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে মহত্তম একটি অর্জন এবং এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচিত হয়েছিল সুদীর্ঘ 24 বছরের একটি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে এবং এই মুক্তি সংগ্রাম যেটি আমাদের এই দেশে সংগঠিত হয়েছিল এবং চূড়ান্ত পর্যায়ে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই মুক্তিযুদ্ধের কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য ছিল আমাদের এবং সেই লক্ষ্যগুলোর মধ্যে একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল আমাদের একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ। আমাদের লক্ষ্য ছিল একটি শোষণ বঞ্চনাহীন সমাজ তৈরি, যে এমন একটি দেশ যেখানে মানুষের মধ্যে কোনো অর্থনৈতিক বৈষম্য থাকবে না, সামাজিক বৈষম্য থাকবে না, থাকবে না কোনো সাংস্কৃতিক ভেদ, ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে। এই লক্ষ্য নিয়েই কিন্তু পাকিস্তানি নব্য ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের দীর্ঘ যে মুক্তি সংগ্রাম সেই মুক্তি সংগ্রামের চূড়ান্ত পরিণতি ছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ এবং এই জনযুদ্ধ 16ই ডিসেম্বরের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল এবং 16ই ডিসেম্বরের এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে স্থান পেয়েছিল। আজকে 54 বছর পর আমরা এই কালের কণ্ঠের উদ্যোগে আজকের এই আলোচনা করছি এবং সেই আলোচনায় আমাদের অনুষ্ঠানের শুরুতে প্রশ্ন উত্থাপন করা হয়েছে যে 54 বছর আগে আমরা যে লক্ষ্য নিয়ে আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন পূরণে আমরা 54 বছরে কতটুকু সফল হয়েছি। এক কথায় যদি আমরা বলতে চাই, আমাদের যে লক্ষ্য নিয়ে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, পঙ্গুত্ব বরণ করেছিল, আজকে 54 বছর পর যদি আমরা আত্মসমালোচনা করি তাহলে সেই 54 বছরে আমাদের যে অর্জন সেই অর্জনের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে লক্ষ্য নিয়ে যে আত্মাহুতি তারা দিয়েছিলেন সেই লক্ষ্য অর্জনের থেকে আমরা যোজনব্যাপী দূরত্বে অবস্থান করছি। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম সেই বাংলাদেশের একটি অন্যতম লক্ষ্য যেটি আমাদের ছিল যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠিত হবে। পাকিস্তানি শাসক গোষ্ঠী সবসময় উন্নয়নের কথা বলেছেন। আইয়ুব খান ডিকেড অফ ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন, উদযাপনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষের যে বহুল কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক ব্যবস্থাটি সেটি উপহার দিতে ব্যর্থ হয়েছিলেন। আমরা মুক্তিযুদ্ধ করেছি কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে রাজনৈতিক দলের হাত ধরে এবং যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, স্বাধীনতার 4 বছরের মাথায় সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে তার হাত ধরে বাংলাদেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছিল। সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে আমরা দেখেছি সেখানে রাষ্ট্রপতি শাসিত একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এরশাদ সরকারের আমলে সেই গণতন্ত্র এসে আবার হুঁচট খেয়েছে। 90-এ মানুষ রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করেছে। একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার পথে আমরা হাঁটতে শুরু করেছিলাম, কিন্তু সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে যে রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের নেতৃত্বের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, সেই 5ম সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আমাদের গণতান্ত্রিক যে চেতনা, একটা টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছিল সেটিকে আবার আমরা দেখেছি ভুলণ্ঠিত করা হয়েছে। গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করে এদেশের মানুষকে আবার একটি ফ্যাসিস্ট শাসনের জগদ্দল পাথর তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ফলে বাংলাদেশের মানুষকে 24-এ আরেকটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট
স্বৈরাচারী শাসন ব্যবস্থার হাত থেকে রক্ষা পেতে হয়েছে। আমরা অর্থনৈতিক মুক্তির কথা বলেছি, আমরা একটি শোষণ বঞ্চনাহীন সমাজ ব্যবস্থার কথা বলেছি, কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরপরই, একটু আগে একজন বলেছেন, আমাদের সেই দেশে রক্ষী বাহিনী নামক একটি বাহিনী তৈরি করে আমাদের দেশের মানুষকে কীরকম চরম নিপীড়ন নির্যাতনের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা এও জানি যে 1972 থেকে 75 সালে আমাদের দেশের অর্থনৈতিক বৈষম্য এবং সেই বৈষম্য জনিত কারণে সেখানে দুর্ভিক্ষে একদল মানুষ যখন লক্ষ লক্ষ মানুষ যখন প্রাণ হারিয়েছেন, শাসক গোষ্ঠী বিত্ত বৈভবের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের অর্থনৈতিক শোষণ বঞ্চনার সেই সুযোগ তৈরি তারা করেছিলেন। এবং এর ধারাবাহিকতায় আমরা সর্বশেষ বাংলাদেশের যদি অবস্থা লক্ষ্য করি, ইতিমধ্যেই বাংলাদেশে একটি শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে গত 1.5 দশকের সীমাহীন লুটপাটের চিত্র সেই শ্বেতপত্রের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। গতকাল গুম কমিশন তাদের তদন্ত প্রতিবেদন সেখানে উপস্থাপন করেছেন। সেই গুম কমিশনের যে তদন্ত প্রতিবেদন আমাদের সামনে আংশিক আমরা যেটুকু জেনেছি, সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ পতিত প্রধানমন্ত্রী, যিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এই দেশের মানুষকে গুম করার ক্ষেত্রে তার সংশ্লিষ্টতার কথা গুম কমিশনের রিপোর্টে এসে গেছে। সেই যেন রক্ষী বাহিনীর এই পুনরাবৃত্তি এই বাংলাদেশে হয়েছে। আপনি বাংলাদেশের সামাজিক বিভেদের কথা আমরা যদি বলি, সেই সামাজিক বিভেদ অত্যন্ত সুকৌশলে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। একটু আগে আমাদের ক্ষুদ্র গোষ্ঠীর একজন প্রতিনিধি বলেছেন, ধর্মের নামে বর্ণের নামে শাসক গোষ্ঠী এবং যারা ক্ষমতা কাঠামোর মধ্যে যারা ছিলেন, তারা বাঙালি মানুষকে, বাংলার এই দেশের মানুষকে এই বিভেদ তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছেন। আজকের এই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আমরা এগুলোকে বিবেচনায় নিতে হবে। আমরা যদি মনে করি যে 24-এ যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এবং সেইখানে যে সহস্রাধিক মানুষ যে তাদের আত্মহুতি দিয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই যে একটি বিপ্লব তৈরি হয়েছে, সেই বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল এই দেশে আবার ফ্যাসিস্ট রেজিমের পরিবর্তে একটা গণতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি করা। বাংলাদেশ নতুন বাস্তবতায় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের শহীদের যে রক্তের ঋণ, তাদের যে রক্তের দায় আমাদের কাঁধের উপর চেপেছে, আমরা মনে করি আজকে এই যে আমাদের আগামীকাল বিজয় দিবস আমরা উদযাপন করব, সেই বিজয় দিবসের আমাদের একটা অঙ্গীকার হওয়া উচিত। এবং সেই অঙ্গীকারটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম এবং যে শোষণ বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো এবং সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। ইতিমধ্যেই আমাদের যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে সেই প্রত্যয় উচ্চারিত হয়েছে। আমরাও সেই প্রত্যয় ব্যক্ত করতে চাই এবং এই প্রত্যয় ব্যক্ত করে আমরা বলতে চাই, আমরা আগামী দিনে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দল থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য যারা আছি, নিজ নিজ জায়গা থেকে আমরা এমনভাবে দায়িত্ব পালন করা উচিত বাংলাদেশে যেন একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, মানুষ যেন তার ভোটাধিকারের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং সেই প্রতিনিধিরা যদি মানুষের জন আকাঙ্ক্ষার পূরণ না করতে পারে, তারাই যেন আবার একটি গণ আন্দোলন নয় বরং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই প্রতিনিধিদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করার সুযোগ যেন তাদের তৈরি হয়। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা অগ্রসর হই যেখানে আমার নিজেদের কষ্টার্জিত টাকা শাসক গোষ্ঠী বা ক্ষমতার বলয়ের মধ্যে যারা থাকেন তারা যেন পাচার করে বিদেশে তাদের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে না পারেন, সেই ধরনের একটা টেকসই ব্যবস্থা যেন আমরা তৈরি করতে পারি। আমরা একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ বিনির্মাণের কথা চিন্তা করতে চাই, যেখানে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে বাংলাদেশি এই জনগোষ্ঠীর মধ্য দিয়ে আমাদের কোনো বিভেদ তৈরি হবে না এবং আমরা একটা সাম্য ন্যায়ভিত্তিক সমাজ আমরা যেখানে উপহার পেতে পারি। সবশেষে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার আমরা অঙ্গীকার করতে চাই এবং কেউ যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কোনো রকমের ভ্রুকুটি প্রদর্শন করতে না পারে, সেই ব্যাপারে আমরা সজাগ থাকতে চাই। এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে
আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে যেন কেউ নাক গলাতে না পারে, সেই ব্যাপারেও আমরা সজাগ থাকতে চাই। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই, সমমর্যাদা এবং সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে। আমরা কোনো রকমের দাদাগিরি সুলভ আচরণের কাছে নতি স্বীকার না করে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই।